India is a democratic country, but what does it mean by democracy? ডেমো অর্থাৎ জনগণ আর ক্রেসি অর্থাৎ শাসন, অর্থাৎ জনগণের শাসন। বর্তমানে কি সত্যিই ভারতবর্ষে কোনো জনগণের শাসনের কোনো অস্তিত্ব রয়েছে, নাকি ডেমোক্রেসির নামে এই সুন্দর প্যাকেজিংয়ের ভিতর রয়েছে নির্মম জঘন্য পুঁজিবাদী ক্ষমতাশালী ব্যক্তিদের স্বার্থ রক্ষার আধুনিকতম অটোক্রেসি? ডেমোক্রেসির প্রধান ভিত্তি হলো ভোটিং সিস্টেম, আর এই ভোটিং সিস্টেমের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আইনসভায় প্রতিনিধিত্ব করবে এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করবে এবং সেটা যাতে পালন করা হয় সেটাও সুনির্দিষ্ট করবে। সুতরাং ডেমোক্রেসির প্রধান ও মূল ভিত্তি ও স্তম্ভ হলো ভোটিং সিস্টেম, যেটার সাথে যুক্ত রয়েছে এই রাজনৈতিক দলগুলি আর সাধারণ জনগণ। প্রথমত, যদি দেখি কোনো একটা এলাকায় ১০০ জন জনসংখ্যা বসবাস করে এবং সেখানে ৩টে পলিটিক্যাল রাজনৈতিক দল বর্তমান, ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর। ধরি ১ নম্বর দলকে ৪০টি ভোট প্রাপ্ত হয়েছে, ২ নম্বর দল ৩২টি এবং ৩ নম্বর দল ২৮টি ভোট পেয়েছে। এখানে অধিকতম ভোট প্রাপ্ত দলটি হলো ১ নম্বর, অর্থাৎ বিজয়ী দল হলো ১ নম্বর, তার প্রাপ্ত ভোট হলো ৪০টি এবং বাকি দুটি দলের মোট ভোট সংখ্যা ৬০, যেটা অর্ধেকের চেয়েও বেশি। তা সত্ত্বেও অধিকতম ভোট প্রাপ্ত দল যেহেতু ১ নম্বর ৪০টি ভোট পেয়েছে, তাই এখানে বিজয়ী দল হলো ৪০ বা ১ নম্বর পার্টি। অর্থাৎ জয়ী ব্যক্তিকে তার এলাকার নির্বাচিত লোকসংখ্যার চেয়ে অনির্বাচিত করা লোকসংখ্যা বেশি, অর্থাৎ এলাকার অধিকাংশ লোকের ওই নির্বাচিত ব্যক্তিকে অপছন্দ থাকা সত্ত্বেও তার শাসন মানতে বাধ্য, যেটা সরাসরি জনগণের শাসনের বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রতিটি রাজনৈতিক নির্বাচনের আগে যে বিশাল প্রচার প্রসার ক্যাম্পেইন সভা, সোজা কথায় প্রতিটি রাজনৈতিক দলের বিরাট মার্কেটিং করা হয়, তার জন্য প্রয়োজন হয় বিশাল পরিমাণ অর্থের, যেটা প্রতিটি রাজনৈতিক দল অন্যায়ভাবে বড় বড় পুঁজিপতি ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছ থেকে আদায় করে। আর এই রাজনৈতিক দলগুলি নির্বাচিত হলে পুঁজিপতি শ্রেণীর লোকেরা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে বাজারে নিজেদের মনোপলি তৈরি করে ও নিজেদের ইচ্ছামতো তাদের দ্রব্য বা পরিষেবার মূল্য নির্ধারণ করে নির্বিচারে সাধারণ মানুষকে শোষণ করতে থাকে। আর এই জনগণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে আইনসভায় নির্বাচিত ব্যক্তিরা পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে, যেটা সরাসরি তাদের ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করে। আর ডেমোক্রেসির নামে সুন্দর প্যাকেজিংয়ের ভিতর সাধারণ জনগণের শোষণ চলতে থাকে। তৃতীয়ত, উই দ্য পিপল অফ ইন্ডিয়া উই চুজ আওয়ার ক্যান্ডিডেট ফর লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। আমরা কি সত্যিই কোনো ক্যান্ডিডেটকে স্বেচ্ছায় নির্বাচন করি, নাকি আমরা বাধ্য হই কোনো একজনকে নির্বাচিত করতে? যদি আমরা কোনো একজনকে নির্বাচিত করতে বাধ্য হই, তাহলে হোয়াট ডাজ ইট মিন বাই ডেমোক্রেসি? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের 70% লোক গ্রামে বসবাস করে, আর গ্রামে বসবাসকারী অধিকাংশ লোক আর্থিক দিক থেকে সাধারণত দুর্বল এবং চাষবাসের উপর নির্ভরশীল। ফলে তারা শিক্ষার দিক থেকেও পিছিয়ে। আর এই অল্প শিক্ষিত, আর্থিক দিক থেকে দুর্বল মানুষগুলিকে সামান্য সরকারি প্রকল্পের সুযোগ পাইয়ে দিয়ে বা সামান্য অর্থের লোভ দেখিয়ে বা কাউকে ভয় দেখিয়ে বা ধর্ম বা জাতপাতের নামে গোড়া অন্ধবিশ্বাস জাগিয়ে তুলে এদের থেকে ভোট আদায় করা এই সমৃদ্ধশালী বিকৃত মস্তিষ্কের লোকগুলোর কাছে মোটেই কোনো কঠিন কাজ নয়। এই সাধারণ মানুষগুলি সরকারের কাজকর্মগুলি জানার জন্য যে নিউজ মিডিয়া, টিভি, সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল, এই ক্ষমতাশালী পলিটিশিয়ানরা বা ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্ত মিডিয়াগুলোকে নিজেদের দখলে নিয়ে তারা নিজেদের প্রশংসা করিয়ে এবং মিথ্যা প্রচার প্রসার করে নিজেদের ইমেজ বিল্ড করে। আবার কোনো একটা পার্টিকুলার জাতিকে তোষামোদ করে সমাজে কনফ্লিক্ট তৈরি করে কেবলমাত্র ভোট আদায় করে ক্ষমতায় টিকে থাকার জন্য। ফলে যদি তোষামোদ, ধর্মের নামে রাজনীতি, প্রকল্পের লোভ দেখিয়ে ডাইরেক্ট মানি ট্রান্সফার করে যদি ভালনারেবল মানুষের কাছ থেকে 40% ভোটও কোনো রকমে আদায় করে, তবে সমাজের বাকি 60% লোকের অসহমতি থাকা সত্ত্বেও তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। আর প্রকৃত জনগণের স্বার্থ রক্ষার উন্নতির বদলে অল্প কিছু মানুষেরই স্বার্থ রক্ষিত হয়।
তাই জনগণের শাসন আজ আর জনগণের শাসন নেই, এটা জনগণের শাসনের নামে একটা প্রহসন মাত্র। ইট ইজ দ্য পিওর ফর্ম অফ অটোক্রেসি উইথ দ্য প্যাকেজিং অফ ডেমোক্রেসি।